রুদ্র আর হিমাদ্রি দুজনেই আমাকে গভীরভাবে ভালোবাসত। আমি বুঝে উঠতে পারছিলাম না কাকে বেছে নেব। ওদের ভালোবাসায় যেন আমি হারিয়ে গিয়েছিলাম। এরপর একদিন ওরা দুজন আমাকে একটা পার্টি সেন্টারে আমন্ত্রণ জানালো। কিন্তু সেখানে যাওয়ার পর ওদের সাথে আমার এমন কিছু ঘটল যা আমি কখনো কল্পনাও করি নাই। কি ঘটেছিল সেদিন? কেন সেই মুহূর্তের কথা মনে হলেই আমি হতবাক হয়ে যাই? জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি কৃতিকা পাল। আমি কলকাতার একজন মেয়ে। এই মুহূর্তে আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মাত্র ২০ বছর বয়সে আমি এখন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। দেখতে শুনতে মন্দ নই, বরং বলা ভালো, অনেকেই আমাকে সুন্দরী সুদর্শনা বলে থাকেন। কলেজের গণ্ডি পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের চত্বরে পা রাখলাম, তখন এক ভিন্ন অনুভূতির মুখোমুখি হলাম। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর অজানার এক হাতছানি আমার মনকে ভরিয়ে তুলল। সেদিন জানতাম না এই নতুন জীবনে আমার জন্য কী চমক অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই সবকিছু যেন দ্রুত বদলে যেতে শুরু করল। ক্লাসের ফাঁকে, ক্যান্টিনে কিংবা লাইব্রেরিতে প্রায়শই চোখে পড়ত দুটি পরিচিত মুখ। তাদের দুজনের হাবভাবে স্পষ্ট ছিল এক বিশেষ অনুভূতি যা কেবল আমার প্রতিই নিবদ্ধ ছিল। প্রথমজন ছিল রুদ্রপ্রসাদ, শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী এবং বেশ দায়িত্বশীল। তার চোখে সবসময় এক গভীর শ্রদ্ধাবোধ দেখতাম যা আমাকে ভীষণভাবে মুগ্ধ করত। তার কথা বলার ধরন কিংবা যে কোনো পরিস্থিতিতে তার বুদ্ধিদীপ্ত মন্তব্য আমাকে ভাবাত। অন্যদিকে দ্বিতীয়জন ছিল হিমাদ্রি বসু, কিছুটা চঞ্চল প্রকৃতির, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত প্রাণবন্ততা ছিল। তার হাসি ছিল সংক্রামক, আর তার উপস্থিতি পুরো পরিবেশকে যেন আলোড়িত করে তুলত। হিমাদ্রি কথায় কথায় মজা করত, আড্ডা দিতে ভালোবাসত, কিন্তু যখন আমার সাথে কথা বলত তখন তার চোখে এক ভিন্ন দ্যুতি দেখতে পেতাম। তার আন্তরিকতা এবং সহজ সরল ব্যবহার আমাকে আকর্ষণ করত। রুদ্র আর হিমাদ্রি দুজনেই তাদের নিজস্ব উপায়ে আমার মন ছুঁতে চেয়েছিল। প্রথম আমি ব্যাপারটা তেমন গুরুত্ব দিতাম না। ভাবতাম হয়তো স্রেফ বন্ধুত্ব বা বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে এমনটা হতেই পারে। কিন্তু ধীরে ধীরে তাদের দুজনের আচরণে স্পষ্ট হয়ে উঠল যে তাদের অনুভূতি নিছকই বন্ধুত্বের সীমানা আবদ্ধ নয়। ক্লাসের পর আমার জন্য অপেক্ষা করা, ছোটখাটো প্রয়োজনে এগিয়ে আসা কিংবা যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানো, তাদের দুজনের মধ্যেই এই আগ্রহ সমানভাবে বিদ্যমান ছিল। দুজনেই যেন আমার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছিল। তারা দুজনেই আমাকে কতটা ভালোবাসে তা তাদের চোখে চোখ রাখলেই বোঝা যেত। তাদের কথাবার্তা, তাদের যত্ন, সবকিছুতেই ভালোবাসার এক নিবিড় পরশ ছিল। আমি বুঝতে পারছিলাম তাদের দুজনেরই ভালোবাসা খাঁটি এবং গভীর। কিন্তু এখানেই আমার দ্বিধা শুরু হল। আমি তো একজন মানুষ, আর একটি হৃদয়ে তো দুজন মানুষকে সমানভাবে স্থান দেওয়া যায় না। এই প্রথম আমি এক অদ্ভুত সংকটের মুখোমুখি হলাম। কাকে বেছে নেব? কাকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব? আমার মনে হতো দুজনেই আমাকে সমান ভালোবাসে। রুদ্রের ভালোবাসা যেমন গভীর ও স্থিতিশীল, তেমনি হিমাদ্রির ভালোবাসা ছিল প্রাণবন্ত ও উচ্ছল। এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন ছিল। আমি প্রতিনিয়ত এই একই প্রশ্ন নিয়ে ভাবতাম, কি করব? কিভাবে বুঝব কে আমার জন্য সঠিক? মনে হতো যেন এক অদৃশ্য পাল্লা আমি আর আমার অনুভূতি দুলছে, কিন্তু সেই পাল্লার ভারসাম্য খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে এক রাতে যখন আমি একা বসে ভাবছিলাম, তখন আমার মনে এক নতুন পরিকল্পনার উদয় হল। আমার কাছে মনে হল তাদের ভালোবাসার গভীরতা এবং আন্তরিকতা পরীক্ষা করা প্রয়োজন। আমি এমন একটি পরীক্ষা নিতে চেয়েছিলাম যা সম্পূর্ণ গোপন থাকবে, যাতে তারা কেউই জানতে না পারে যে আমি তাদের পরীক্ষা করছি। এই পরীক্ষায় যিনি জয়ী হবেন তার ভালোবাসাই হবে নির্ভেজাল এবং তাকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। এখন শুধু অপেক্ষা সেই সঠিক মুহূর্তের জন্য যখন আমি আমার এই গোপন পরীক্ষাটি শুরু করতে পারব। পরিকল্পনাটা মাথায় আসার পর থেকেই আমি অস্থির হয়ে উঠলাম। কিভাবে এই পরীক্ষা নেব তার একটা ছক মনে মনে কষে ফেললাম। কিন্তু তার আগে আমাকে নিশ্চিত হতে হলো যে রুদ্র আর হিমাদ্রি দুজনেই তাদের ভালোবাসার কথা আমার কাছে প্রকাশ করেছে। কারণ ভালোবাসার প্রকাশ ছাড়া পরীক্ষাটা অর্থহীন হয়ে পড়ত। আমি জানতাম তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা নেই, আছে শুধু আমার প্রতি গভীর এক অনুভূতি। একদিন বিশ্ববিদ্যালয়ের কফি শপে বসে আমি বন্ধুদের সাথে গল্প করছিলাম। হঠাৎ রুদ্র সেখানে এলো।
হাতে তার একটা বই, যেটা আমি গত সপ্তাহে খুঁজছিলাম। রুদ্রের শান্ত চোখ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। কৃতিকা, তুমি এই বইটা খুঁজছিলে না? লাইব্রেরিতে দেখলাম, তাই নিয়ে এলাম, সে বলল। তার কণ্ঠস্বরে ছিল এক আন্তরিকতা যা আমাকে ছুঁয়ে গেল। আমি অবাক হলাম, কারণ আমি তাকে বইটার কথা বলিনি। পরে জানতে পারলাম, আমার এক বন্ধুর কাছে সে আমার পছন্দের বইয়ের তালিকা চেয়েছিল। তার এই ছোট ছোট খেয়াল রাখাগুলো আমাকে মুগ্ধ করত। রুদ্রের সাথে বই নিয়ে কথা বলতে বলতে সে হঠাৎ বেশ কিছুটা ইতস্তত করে বলল, কৃতিকা, একটা কথা তোমাকে বলতে চাইছিলাম অনেক দিন ধরে। তার চোখে এক গভীর আবেগ ফুটে উঠল। আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। আমি বুঝলাম সে কি বলতে চাইছে। সে আরও বলল, আমি জানি না তুমি কি ভাববে, কিন্তু আমি তোমাকে ভীষণ পছন্দ করি। তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তোমার বুদ্ধিমত্তা, তোমার হাসি, সবকিছুই আমাকে টানে। তার কথাগুলো শুনে আমার মনে এক মিশ্র অনুভূতি হল। আমি শুধু হাসলাম। রুদ্র হয়তো আমার হাসিতেই তার উত্তর খুঁজে পেল। সেদিনের জন্য আর কিছু বলল না, কিন্তু তার চোখ বলে দিল অনেক কথা। এর পরের দিন হিমাদ্রি আমার কাছে এলো। সে বরাবরই কিছুটা চঞ্চল প্রকৃতির। ক্লাসের ফাঁকে আমার পাশে এসে বসল। কি রে কৃতিকা, আজকাল খুব পড়াশোনা করছিস নাকি? দেখতে পাই না যে, সে হাসতে হাসতে বলল। তার দুষ্টুমি ভরা কথা শুনে আমিও হাসলাম। আমরা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলাম। হিমাদ্রি কথায় কথায় তার জীবনের নানা মজার ঘটনা বলছিল। তার প্রাণোচ্ছলতা আমাকে মুগ্ধ করত। তার পাশে থাকলে কেমন যেন মন ভালো হয়ে যেত। গল্পের এক পর্যায়ে হিমাদ্রি হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার চোখে এক ভিন্ন দ্যুতি দেখলাম। সে আমার হাতটা আলতো করে ধরে বলল, কৃতিকা, সত্যি বলতে, আমি তোর সাথে শুধু বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই না। তুই যখন আমার পাশে থাকিস, তখন আমার পৃথিবীটা অন্যরকম মনে হয়। আমি তোকে ভালোবাসি কৃতিকা, খুব ভালোবাসি। তার কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। হিমাদ্রির এই অকপট স্বীকারোক্তি আমাকে গভীরভাবে স্পর্শ করল। রুদ্রের মতো সেও তার অনুভূতি প্রকাশ করে দিল। তাদের দুজনের ভালোবাসার প্রকাশ আমাকে আরও বেশি দ্বিধায় ফেলে দিল। তারা দুজনেই যে আমাকে কতটা ভালোবাসে তা তাদের চোখে, তাদের কথায় স্পষ্ট ছিল। রুদ্রের ভালোবাসা ছিল শান্ত, গভীর এবং দায়িত্বশীল। অন্যদিকে হিমাদ্রির ভালোবাসা ছিল প্রাণবন্ত, উচ্ছল এবং অকপট। দুজনের ভালোবাসার ধরন সম্পূর্ণ আলাদা হলেও তাদের আন্তরিকতা এবং আবেগ ছিল সমান। আমি একজন মানুষ, দুটো ভিন্ন রকম ভালোবাসাকে একই সাথে ধারণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার মনে হল, এই দ্বিধা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সেই গোপন পরীক্ষাটা শুরু করার এটাই সঠিক সময়। আমি এখন নিশ্চিত যে তারা দুজনেই আমাকে তাদের হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসে। এখন শুধু দরকার কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কার ভালোবাসায় কোনো ভেজাল নেই, সেটা খুঁজে বের করা। এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম। মনে মনে সেই পরীক্ষার ধাপগুলো সাজাতে লাগলাম, যা সম্পূর্ণ গোপন থাকবে এবং তাদের দুজনের মধ্যে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আমার মনে তখন একটাই চিন্তা, কিভাবে সেই গোপন পরীক্ষাটা নেব। রুদ্র আর হিমাদ্রি দুজনেই আমাকে যে তীব্রভাবে ভালোবাসে সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ ছিল না। এখন শুধু প্রয়োজন ছিল এই ভালোবাসার গভীরতা আর সততা যাচাই করা। আমি এমন একটা পরিকল্পনা করতে চাইছিলাম যা তাদের স্বাভাবিক আচরণকে প্রভাবিত করবে না, অথচ আমাকে তাদের আসল রূপটা চিনতে সাহায্য করবে। আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল নানা রকম চিন্তা। অনেক ভেবেচিন্তে আমি ঠিক করলাম, এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে তাদের দুজনেরই ধৈর্য, উদারতা এবং আমার প্রতি তাদের সত্যিকারের মনোভাব প্রকাশ পাবে। আমি এমন কিছু শর্ত তৈরি করতে চাইলাম যা বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হবে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকবে আমার আসল উদ্দেশ্য। এই পরীক্ষাটা সফল হলে আমি নিশ্চিত হতে পারব কার ভালোবাসা শুধু আবেগের বশে নয়, বরং সুদূর ভবিষ্যতের জন্য কতটা নির্ভরযোগ্য। প্রথমেই আমি ভাবলাম, এমন একটা বাহানা তৈরি করা দরকার যাতে তাদের দুজনেরই আমার প্রতি তাদের কতটা স্যাক্রিফাইস করার মানসিকতা আছে সেটা বোঝা যায়। আমি এমন কোনো সমস্যার কথা বলতে চেয়েছিলাম যা তাদের কাছে সমাধানের জন্য আমার উপর নির্ভরশীলতা তৈরি করবে। কিন্তু সেটা অবশ্যই ব্যক্তিগত বা খুব গুরুতর কিছু হতে পারবে না যা তাদের কোনো ক্ষতি করতে পারে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে বলে আমি খুব সতর্ক ছিলাম এই বিষয়ে। আমার মাথায় এলো, পড়াশোনা সংক্রান্ত একটা সমস্যা তৈরি করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে আমি নতুন, তাই কিছু একাডেমিক সমস্যা দেখানোটা খুব স্বাভাবিক লাগবে।
আমি ঠিক করলাম এমন একটা জটিল প্রজেক্টের কথা বলবো যা শেষ করতে আমার অনেক সাহায্যের প্রয়োজন। এই প্রজেক্টের জন্য সময় খুবই কম থাকবে এবং এর সফল সমাপ্তি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এমন একটা ধারণা দিতে চেয়েছিলাম। এতে করে বোঝা যাবে কে আমার প্রযোজনে নিজের গুরুত্বপূর্ণ সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে কতটা আগ্রহী। পরিকল্পনা অনুসারে আমি একদিন রুদ্রের সাথে কথা বলতে গেলাম। তাকে দেখে বেশ চিন্তিত ভঙ্গিতে বললাম, রুদ্র, একটা বড় সমস্যায় পড়েছি। আমার একটা প্রজেক্টের ডেডলাইন খুব কাছে, কিন্তু আমি কিছুতেই ঠিকঠাক কাজটা গুছিয়ে উঠতে পারছি না। এটা আমার জন্য খুব জরুরি, এর উপর আমার রেজাল্ট অনেকটাই নির্ভর করছে। রুদ্র আমার কথা শুনেই অস্থির হয়ে উঠল। তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে তৎক্ষণাৎ আমাকে আশ্বস্ত করে বলল, কোনো চিন্তা করো না কৃতিকা, আমি আছি। বলো, আমি কিভাবে সাহায্য করতে পারি? যখনই সময় পাবে আমাকে জানাও, আমরা একসাথেই এটা নিয়ে বসব। তার এই স্বতঃস্ফূর্ত সাড়া আমাকে মুগ্ধ করল। একই কথা আমি হিমাদ্রিকেও অন্য এক সময়ে বললাম। সেও আমার সমস্যা শুনে কিছুটা চিন্তিত হল, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল কিছুটা ভিন্ন। সে হেসে বলল, আরে তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি। কি এমন প্রজেক্ট যে কৃতিকা পাল আটকে গেল? বলো দেখি, কোনো বিষয়ে সাহায্য দরকার? আমি তো এমনিতেই পড়াশোনা নিয়ে একটু আধটু ঘাটাঘাটি করি। হিমাদ্রিও সাহায্য করতে চাইল, কিন্তু তার মধ্যে একটা হালকা মেজাজ ছিল যা রুদ্রের গাম্ভীর্যের চেয়ে ভিন্ন। দুজনের প্রতিক্রিয়া দেখে আমি মনে মনে হাসলাম, কারণ এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। আমি তাদের দুজনকে আলাদাভাবে বুঝিয়ে বললাম যে প্রজেক্টটা অনেক গবেষণামূলক এবং বেশ সময়সাপেক্ষ। রাত জেগে কাজ করতে হতে পারে, এমনকি ছুটির দিনেও অনেকটা সময় দিতে হতে পারে। আমি তাদের প্রতিক্রিয়া খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে চাইছিলাম। এটা ছিল আমার প্রথম ধাপের পরীক্ষা, যেখানে আমি তাদের অঙ্গীকার এবং আমার প্রতি তাদের নিষ্ঠা যাচাই করতে চেয়েছিলাম। তারা দুজনেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষা কে কতটা সময় আর আন্তরিকতা দিয়ে আমার পাশে থাকে। এই গোপন পরীক্ষা আমাকে আমার জীবনসঙ্গী বেছে নিতে সাহায্য করবে, এমনটাই আমার বিশ্বাস ছিল। আমার গোপন পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। রুদ্র এবং হিমাদ্রি দুজনেই আমার প্রজেক্টে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। আমি তাদের বলেছিলাম যে প্রজেক্টটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ। এখন শুধু দেখার পালা কে কতটা আন্তরিকতা আর ধৈর্য নিয়ে এই কাজটা করতে পারে। তাদের অজানা এই পরীক্ষাটি আমাকে পথ দেখাবে কার ভালোবাসা নির্ভেজাল এবং কে আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। প্রথমে আমি রুদ্রকে নিয়ে বসলাম। সে তার পড়াশোনার ফাঁকে বেশ অনেকটা সময় নিয়ে আমার সাথে প্রজেক্টের বিষয়বস্তু আলোচনা করল। রুদ্র অসম্ভব ধৈর্যশীল ছিল। প্রজেক্টের প্রতিটি খুঁটিনাটি বিষয় সে মনোযোগ দিয়ে শুনছিল এবং নিজের মতামত দিচ্ছিল। যখন কোনো জটিল অংশে আটকে যাচ্ছিলাম, সে তখন লাইব্রেরি থেকে বই এনে বা ইন্টারনেট ঘেঁটে সঠিক তথ্য খুঁজে বের করে আমাকে সাহায্য করছিল। তার কাজের পদ্ধতি ছিল সুশৃঙ্খল এবং নিখুঁত। এমনকি রাত গভীর হলেও সে ক্লান্তি প্রকাশ করত না, বরং আরও মনোযোগ দিয়ে কাজ চালিয়ে যেত। তার প্রতিটা পদক্ষেপে আমি একনিষ্ঠতা আর গভীর মনোযোগ লক্ষ্য করছিলাম। একদিন প্রজেক্টের একটা বিশেষ অংশ নিয়ে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। কাজটি কিছুতেই আমার মনোনীত হচ্ছিল না। রুদ্র আমার বিষণ্ণতা দেখে খুব সাবধানে আমার হাত ধরেছিল এবং বলেছিল, কৃতিকা, চিন্তা করো না, আমরা একসাথে এই সমস্যাটা সমাধান করব। তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি সবটা দেখব। তার এই কথাগুলো আমাকে অসম্ভব শক্তি জুগিয়েছিল। তার চোখে আমি আমার প্রতি গভীর আস্থা আর সমর্থন দেখতে পেলাম। সে আমাকে মানসিকভাবেও অনেকটা সাহায্য করছিল, যা আমার জন্য খুব জরুরি ছিল। তার এই দায়িত্বশীল মনোভাব আমাকে মুগ্ধ করছিল। এরপর হিমাদ্রির পালা। হিমাদ্রি তার প্রাণবন্ত স্বভাব নিয়েই প্রজেক্টে সাহায্য করতে এসেছিল। সে সবসময় হাসি মুখে কাজ করত, আর তার উপস্থিতিতে আমার মনটা বেশ হালকা লাগত। সেও তথ্য সংগ্রহে সাহায্য করছিল, কিন্তু তার কাজের ধরন রুদ্রের থেকে কিছুটা ভিন্ন ছিল। হিমাদ্রি খুব দ্রুত কাজ করতে পছন্দ করত, এবং তার মধ্যে একটা নিজস্ব সৃজনশীলতা ছিল। যখন কোনো অংশ আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, সে তখন মজার উদাহরণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করত। তার সাথে কাজ করার সময়টা বেশ উপভোগ্য ছিল। এক সন্ধ্যায় আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কারণ হাতে সময় কম ছিল। হিমাদ্রি হেসে বলল, আরে ভয় পাচ্ছ কেন? এটা তো একটা মজার চ্যালেঞ্জ। সে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কাজ চালিয়ে যেতে সাহায্য করল এবং গান গেয়ে বা মজার গল্প বলে পরিবেশটা হালকা করে রাখল।
তার এই ইতিবাচক মনোভাব আমাকে আশাবাদী করে তুলল। সে পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কোনো অভিযোগ ছাড়াই। তার মধ্যে আমি এক দারুণ সহনশীলতা আর ইতিবাচকতা খুঁজে পাচ্ছিলাম। তবে আমি লক্ষ্য করলাম, মাঝে মাঝে হিমাদ্রি কিছুটা অস্থির হয়ে উঠছিল। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করতে তার অসুবিধা হচ্ছিল। সে মাঝে মধ্যে কফি ব্রেকের অজুহাতে বাইরে ঘুরতে যেতে চাইত। যদিও সে আন্তরিক ছিল, তার মনোযোগ মাঝে মাঝে সরে যাচ্ছিল। অন্যদিকে রুদ্র ঘণ্টার পর ঘণ্টা একভাবে কাজ করতে পারত, কোনো বিরক্তি ছাড়াই। তাদের দুজনের এই আচরণগত পার্থক্য আমার পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। এই প্রজেক্টটা শুধু প্রজেক্ট ছিল না, এটা ছিল তাদের ভালোবাসার একটা প্রতিচ্ছবি, যা আমার কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এই ধাপের পরীক্ষার ফলাফল আমাকে আরও গভীরে নিয়ে যাচ্ছিল। প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর আমার গোপন পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হল। আমি এমন একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলাম, যেখানে রুদ্র এবং হিমাদ্রি দুজনেরই আমার প্রতি তাদের দায়িত্ববোধ এবং প্রকৃত সহযোগিতা কতটা, তা স্পষ্ট হবে। এই পরিস্থিতি এমন হতে হবে, যা তাদের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও আমার জন্য তাদের অনুভূতির গভীরতা বুঝতে সাহায্য করবে। আমি ঠিক করলাম, এমন একটা বাহানা দেব যা তাদের ব্যক্তিগত সময়ের উপর প্রভাব ফেলবে, কিন্তু আমার কাছে তাদের গুরুত্ব কতটা, সেটা প্রকাশ করে দেবে। আমি তাদের দুজনকে আলাদাভাবে জানালাম যে আমার পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাকে জরুরিভাবে কয়েক দিনের জন্য বাড়ির বাইরে যেতে হচ্ছে। এই সময় আমার কিছু গুরুত্বপূর্ণ একাডেমিক ফাইল গুছিয়ে রাখা এবং কিছু জরুরি বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন হবে। আমি তাদের এই কাজগুলো করে দিতে অনুরোধ করলাম, যা তাদের নিজেদের নিয়মিত কাজ এবং পড়াশোনার বাইরে গিয়ে করতে হবে। এটা ছিল আমার পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে তাদের সহানুভূতি এবং বাস্তব সহায়তার মনোভাব যাচাই করা যাবে। প্রথমে আমি রুদ্রকে ফোন করলাম। তাকে আমার সমস্যার কথা বলতেই সে মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ল। কৃতিকা, তুমি চিন্তা করো না, আমি সবটা দেখব। কখন ফাইলগুলো দরকার আর কাকে কি বার্তা দিতে হবে, আমাকে সব জানিয়ে দাও, সে বলল। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সুর। রুদ্র শুধু ফাইল গুছিয়েই রাখল না, বরং তার নিজের ব্যক্তিগত সময় ব্যয় করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের সাথে দেখা করে আমার হয়ে প্রয়োজনীয় কথাগুলো বলে এলো। এমনকি আমার ফিরতে দেরি হচ্ছে জেনে সে নিয়মিত খোঁজ নিচ্ছিল এবং আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা তা জানতে চাইছিল। তার এই স্বতঃস্ফূর্ত সহায়তা এবং আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করল। তার চোখে আমি আমার প্রতি এক অসীম আস্থা এবং নির্ভরতা দেখতে পেলাম। এরপর আমি হিমাদ্রিকে ফোন করলাম। তাকেও একই সমস্যার কথা জানালাম। হিমাদ্রি আমার কথা শুনে প্রথমেই কিছুটা অবাক হল, তারপর বলল, আরে, এমন কিছু হলে আমাকে কেন বলবে না? চিন্তা করো না, আমি আছি। কি করতে হবে বলো? তার কণ্ঠে ছিল এক উচ্ছলতা, কিন্তু আমি লক্ষ্য করলাম তার মধ্যে রুদ্রের মতো সেই গভীর উদ্বেগের ছাপ ছিল না। হিমাদ্রিও আমার ফাইল গুছিয়ে দিতে রাজি হল এবং কিছু বার্তা অন্যদের কাছে পৌঁছে দিল। তবে সে মাঝে মাঝে তার নিজের কাজের কথা উল্লেখ করছিল, যেমন, আজ আমার একটা ক্লাস আছে, তাই একটু দেরি হতে পারে, অথবা আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, তাই একটু দ্রুত করতে হবে। আমি লক্ষ্য করলাম, হিমাদ্রি যখন কাজগুলো করছিল, তখন তার মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছিল। সে কাজগুলো শেষ করতে চাচ্ছিল দ্রুত, যেন তার উপর একটা চাপ তৈরি হয়েছে। যদিও সে সাহায্য করছিল, কিন্তু তার মধ্যে রুদ্রের মতো সেই আন্তরিক নিবেদন আমি দেখতে পেলাম না। রুদ্র আমার সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করছিল, আর হিমাদ্রি দায়িত্ববোধ থেকে কাজটি করলেও তার মধ্যে যেন একটা দায়সারা ভাব ছিল। সে আমার খোঁজ নিচ্ছিল ঠিকই, কিন্তু রুদ্রের মতো নিয়মিত বা উদ্বেগ নিয়ে নয়। এই অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতি আমাকে তাদের দুজনের আসল পার্থক্যটা দেখিয়ে দিল। রুদ্রের ভালোবাসা ছিল স্থিতিশীল এবং দায়িত্বশীল, যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাকে নির্ভরতা দিতে পারে। অন্যদিকে হিমাদ্রির ভালোবাসা ছিল প্রাণবন্ত হলেও তার মধ্যে ধৈর্য এবং ত্যাগের মনোভাবের কিছুটা অভাব ছিল। এই ধাপের পরীক্ষা আমাকে আরও নিশ্চিত করল যে কে আসলে আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকতে প্রস্তুত। আমার ভেতরের দ্বিধা ধীরে ধীরে কাটতে শুরু করল। আমার গোপন পরীক্ষার শেষ ধাপের সময় এসে গিয়েছিল। প্রজেক্টের কাজ এবং ব্যক্তিগত জরুরি অবস্থা দুটোতেই রুদ্র ও হিমাদ্রি তাদের নিজ নিজ স্বভাব অনুযায়ী আমাকে সাহায্য করেছে। এখন প্রয়োজন ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যা তাদের মানসিক সমর্থন এবং আবেগিক বুদ্ধিমত্তা যাচাই করবে। আমি এমন একটি কঠিন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলাম, যেখানে তাদের দুজনেরই আমার প্রতি তাদের গভীর বোঝাপড়া এবং উপস্থিত বুদ্ধি কতটা, তা পরিষ্কার হবে।
এটি আমার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীবনসঙ্গী হিসেবে আমি এমন কাউকে চেয়েছিলাম যে কেবল আমার সুসময়ে নয়, দুঃসময়েও আমার পাশে থাকতে পারে, আমাকে মানসিকভাবে শক্তি যোগাতে পারে। আমি দুজনকেই আলাদাভাবে জানালাম যে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি মানসিকভাবে খুব অস্থির। আমি যেন কোনোভাবেই নিজের সেরাটা দিতে পারছি না। এই প্রতিযোগিতাটি আমার ভবিষ্যতের জন্য খুবই জরুরি ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি পারব না। আমার উদ্দেশ্য ছিল তাদের দুজনের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা, কে আমাকে কিভাবে মানসিকভাবে উৎসাহিত করে, আমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং আমার পাশে একজন শক্তিশালী অবলম্বন হিসেবে দাঁড়ায়। প্রথমে আমি রুদ্রকে আমার এই মানসিক অস্থিরতার কথা বললাম। সে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনল। তার চোখে আমি আমার প্রতি গভীর উদ্বেগ দেখতে পেলাম। রুদ্র কোনো তাড়াহুড়ো না করে খুব শান্তভাবে আমাকে বলল, কৃতিকা, আমি জানি তুমি অনেক শক্তিশালী। তোমার মধ্যে অসীম প্রতিভা আছে। এই প্রতিযোগিতার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ, আর আমি জানি তুমি ঠিক পারবে। শুধু নিজেকে বিশ্বাস করো। সে আমার কাঁধে হাত রেখে আমাকে আশ্বস্ত করল। রুদ্র এরপর আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলল, আমার ভয়গুলো শুনল এবং যুক্তি দিয়ে বোঝাল যে কেন আমার ভয় পাওয়া উচিত নয়। সে আমার ভেতরে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনল, যা আমার জন্য খুব জরুরি ছিল। তার প্রতিটি কথায় ছিল এক গভীর আন্তরিকতা ও বাস্তবসম্মত পরামর্শ, যা আমাকে মানসিকভাবে অনেক শান্তি দিল। এরপর আমি হিমাদ্রিকে আমার একই সমস্যার কথা বললাম। হিমাদ্রি আমার কথা শুনে কিছুটা চিন্তিত হল, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল কিছুটা ভিন্ন। সে দ্রুত আমাকে হাসিঠাট্টার মাধ্যমে পরিবেশ হালকা করতে চাইল। আরে কৃতিকা, তুমি চিন্তা করছো কেন? এটা তো কোনো ব্যাপারই না। তুমি তো সব সময় সেরা। একটু রিল্যাক্স করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সে হেসে বলল। হিমাদ্রি আমাকে মজার মজার গল্প শোনাল এবং আমাকে বাইরে কোথাও নিয়ে যেতে চাইল যাতে আমার মন ভালো হয়। তার চেষ্টা ছিল আমাকে মানসিকভাবে চাপমুক্ত করা। সে আমার পাশে থাকতে চাইল, কিন্তু তার মধ্যে রুদ্রের মতো সেই গভীর বোঝাপড়া বা সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতা আমি দেখতে পেলাম না। তার সান্ত্বনা ছিল অনেকটাই উপরের স্তরের, যা আমার গভীর মানসিক অস্থিরতা দূর করতে পারছিল না। এই দুটি পরিস্থিতিতে আমি তাদের দুজনের মানসিক সমর্থনের ধরনটা স্পষ্টভাবে বুঝতে পারলাম। রুদ্র আমাকে তার স্থিরতা, গভীর বোঝাপড়া এবং সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করল। সে আমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলল এবং আমাকে আত্মবিশ্বাসী করে তুলল। তার ভালোবাসা ছিল এমন এক নির্ভরযোগ্য আশ্রয়, যা যেকোনো কঠিন মুহূর্তে আমাকে মানসিক শক্তি দিতে পারে। অন্যদিকে হিমাদ্রি তার নিজস্ব প্রাণবন্ততা দিয়ে আমাকে হাসাতে চাইল, কিন্তু আমার ভেতরের মূল সমস্যাটা হয়তো সে পুরোপুরি বুঝতে পারল না বা বোঝার চেষ্টা করল না। তার ভালোবাসা ছিল উজ্জ্বল, কিন্তু গভীরতার দিক থেকে কিছুটা কম। এই চূড়ান্ত পরীক্ষাটি আমার সকল দ্বিধা দূর করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম কার ভালোবাসা পরীক্ষিত, নির্ভরযোগ্য এবং সত্যিকারের। এখন শুধু বাকি ছিল আমার সিদ্ধান্ত ঘোষণা করার পালা। আমার জীবনসঙ্গী কে হবে সেই প্রশ্নের উত্তর আমার কাছে এখন পরিষ্কার ছিল। আমার গোপন পরীক্ষা শেষ হয়েছে। রুদ্র এবং হিমাদ্রি, তাদের দুজনের ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা আমি খুব কাছ থেকে দেখেছি। প্রজেক্টের কঠিন কাজ, ব্যক্তিগত জরুরি পরিস্থিতি আর আমার মানসিক অস্থিরতার সময় তাদের প্রতিক্রিয়া আমাকে সব দ্বিধা থেকে মুক্তি দিয়েছে। এখন আমি স্পষ্ট জানি আমার জীবনসঙ্গী কে হবে। ভালোবাসার এই পাল্লায় কে জয়ী হয়েছে তা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমার মনে হল এবার তাদের জানানোর পালা। আমি দুজনকেই এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাছের একটি নিরিবিলি ক্যাফেতে ডাকলাম। তারা দুজনই সময়মতো হাজির হল। তাদের চোখে ছিল এক মিশ্র অনুভূতি, কিছুটা প্রত্যাশা, কিছুটা উত্তেজনা। আমি তাদের দুজনকেই ধন্যবাদ জানালাম আমার প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য। এরপর আমি তাদের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলাম। আমি প্রথমে হিমাদ্রির দিকে তাকালাম। হিমাদ্রি, আমি শুরু করলাম, তুমি আমার জীবনে আনন্দের এক নতুন রং এনেছ। তোমার প্রাণবন্ততা, তোমার হাসিমাখা মুখ সব সময় আমার মন ভালো করে দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে হাসাতে পেরেছ, হালকা থাকতে শিখিয়েছ। তোমার ভালোবাসা অনেক উজ্জ্বল আর উচ্ছল এবং আমি তার জন্য চিরকৃতজ্ঞ। হিমাদ্রি আমার কথা শুনে মৃদু হাসল, তার চোখ আশায় ভরে উঠল। কিন্তু আমার পরের কথাগুলো তাকে কিছুটা অবাক করল। আমি বললাম, কিন্তু হিমাদ্রি, ভালোবাসা শুধু হাসি আর আনন্দে সীমাবদ্ধ নয়। জীবনে অনেক কঠিন মুহূর্ত আসে যখন প্রয়োজন হয় এক স্থিতিশীল অবলম্বন। তোমার মধ্যে সেই প্রাণবন্ততা আছে, কিন্তু আমি যখন গভীর সমস্যায় ছিলাম
তখন তোমার থেকে সেই গভীর মানসিক সমর্থনটা পাইনি যা আমার খুব প্রয়োজন ছিল। হিমাদ্রির মুখের হাসি কিছুটা ম্লান হয়ে এলো, সে আমার কথা মনোযোগ দিয়ে শুনছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, তার ভালোবাসা সুন্দর হলেও জীবনের সব ক্ষেত্রে আমার যে ধরনের সঙ্গীর প্রয়োজন তা হয়তো তার মধ্যে নেই। এরপর আমি রুদ্রের দিকে ফিরলাম। আমার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসা। রুদ্র, আমি বললাম, তুমি আমার জীবনের এক স্তম্ভের মতো। তোমার ধৈর্য, তোমার দায়িত্বশীলতা আর আমার প্রতি তোমার অসীম বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যখন আমি প্রজেক্ট নিয়ে হিমশিম খাচ্ছিলাম, যখন ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ছিলাম, কিংবা যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তখন তুমি ছিলে আমার পাশে। রুদ্রের চোখে আমি এক নীরব সমর্থন দেখতে পেলাম। আমি আরও বললাম, তুমি আমাকে শুধু কাজগুলো করে দাওনি, আমাকে মানসিকভাবেও শক্তিশালী করেছ। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হয় আর নিজের উপর বিশ্বাস রাখতে হয়। তোমার ভালোবাসা কোনো ঝলমলে আভা নয়, বরং এক গভীর নদীর মতো, শান্ত, স্থির আর সব সময় পাশে থাকার এক অদম্য শক্তি। তোমার ভালোবাসায় কোনো ভেজাল নেই, কোনো অভিনয় নেই। আমি জানি তুমিই সেই মানুষ যে আমার জীবনের প্রতিটি ধাপে আমাকে নির্ভরতা আর সাহস যোগাবে। আমার কথা শেষ হতেই রুদ্রের চোখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। হিমাদ্রি আমার সিদ্ধান্ত মেনে নিল। তার চোখে কিছুটা বিষণ্ণতা থাকলেও সে আমাকে সম্মান জানাল। কৃতিকা, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, সে বলল। আমি চেয়েছিলাম তুমি সুখী হও। রুদ্র, যদি তোমার জন্য সঠিক হয় তাহলে আমার কোনো অভিযোগ নেই। তার এই উদারতা আমাকে ছুঁয়ে গেল। আমরা তিনজন কিছুক্ষণ নীরব রইলাম, তারপর হিমাদ্রি বিদায় নিল। ক্যাফেতে শুধু আমি আর রুদ্র। নীরবতা ভেঙে রুদ্র আমার হাতটা আলতো করে ধরল। তার স্পর্শে আমি এক গভীর শান্তি অনুভব করলাম। কৃতিকা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন, সে বলল। আমি তার চোখে চোখ রেখে হাসলাম। আমার হৃদয়ের দ্বিধা সম্পূর্ণ কেটে গেছে। আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। রুদ্রের ভালোবাসা সত্যিই নির্ভেজাল, আর তার সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমাদের ভালোবাসার গল্পটা কেবল শুরু হলো, এক নতুন দিগন্তে, যেখানে থাকবে শুধু আস্থা, নির্ভরতা আর অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।